খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। জানাবো এই মুহূর্তে বিশেষ সংবাদ। চোপড়ার মতো সালিশি সভার ঘটনা পূর্ব বর্ধমানেও। মারধরের পর মমতাকে চিঠি দিলেন পৌর দম্পতি। ছাত্র ধর্মঘটের দাবি ধর্মেন্দ্র ইস্তফার। 5 মাস পরে ঝাড়খণ্ডের কুর্সিতে ফিরলেন হেমন্ত সোরেন। তৃতীয়বার শপথ নেন মুখ্যমন্ত্রী পদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুলের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ করলেন রাহুলও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। কি নিয়ে বৈঠক তাদের? দীপা রেবন্তের হাত ধরে তেলেঙ্গানায় দলবদল অব্যাহত। এবার কংগ্রেসের 6 জন বিধান পরিষদ সদস্য। হরিয়ানা দিল্লির বিধানসভা ভোটে আপ কংগ্রেস আসন সমঝোতা হবে না, জানিয়ে দিল জয়রাম রামে। 400 পার করতে পারে লেবার পার্টি। গতকাল বৃহস্পতিবার ভোটে ব্রিটেনের টোরিয়ামদের শতাব্দীর সচেতনতা ফল। সরকার করার আমন্ত্রণ জানালেন রাজ্যপাল। আগামী রবিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হেমন্ত সোরেন। তেলেঙ্গানায় ক্ষয় অব্যাহত। কেসিআরের দলে 6 মাসে 6 জন বিআরএস বিধায়ক যোগ দিলেন কংগ্রেসে। খাস কলকাতায় বাড়িতে ঢুকে লুটপাটের চেষ্টা, বাধা দিতে চালানো হলো গুলি। পুলিশের জালে 3 জন। উচ্চ পদের নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ স্বাস্থ্যকেন্দ্রে। নারী সুরক্ষা প্রশ্ন রাজভবনে বিজেপি, পথে বিক্ষোভে বামের। আধার মামলায় নিশানা রাজ্যকে। আতঙ্ক তৈরি করে ভূপতিনগরে ঘটানো হয় বিস্ফোরণ। চার্জশিট দিয়ে দাবি করল এনআইএ। গণপিটুনি বিরোধী বিল আটকে আছে রাজভবনে। বিদ্বেষজনদের সঙ্গে চা চক্করে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী। 2026 সালে মরে যাব, আয়ু ফুরিয়ে এলো, জামিন দিন। আদালতে কেঁদেই ফেললেন মানিক ভট্টাচার্য। আজ শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশনের ডাক স্পিকার বিমানে শান্তিগদের শপথ জল্পনা জিয়ে রইল। চোপড়া কাণ্ডে আরো 2 জন গ্রেপ্তার পুলিশের হাতে। যুগলকে নিগ্রহের ঘটনায় তাজিমুল সহ 3 ধৃত। মতামত দিতে মুখ্যমন্ত্রীর বিদ্বেষজনদের ডাকেনি, সময় চেয়েছিল একটি সংগঠন দিয়েছে কুণাল। দিনভর আর কি বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। অষ্টদশ লোকসভার প্রথম অধিবেশন সমাপ্ত হলেও বিতর্ক থামছে না। লোকসভায় রাষ্ট্রপতির বক্তৃতা নিয়ে ধন্যবাদ জ্ঞাপন বিতর্কে বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্য অসত্য বলে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছে বিজেপি। সেই অভিযোগের জবাব দিতে না পারলে রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনার ইঙ্গিত দিল শাসক দল। পাল্টা চাপে ওই একই বিতর্কে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অসত্য ভাষণের অভিযোগ এনে বিতর্কিত অংশগুলি মুছে ফেলার দাবি জানিয়ে আজ লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন কংগ্রেস লোকসভা সাংসদ মণিকম টেগোর। ওই বিতর্কে রাহুল যেভাবে প্রচারের আলো শুষে নিয়েছে তাতে অস্বস্তিতে বিজেপির নেতৃত্ব। রাহুল বলেছিলেন, অগ্নিপথ প্রকল্পে মৃত জওয়ান বা মন্দির নির্মাণে জমি দেওয়া অযোধ্যাবাসী কেউই ক্ষতিপূরণ পাননি। ওই 2 তথ্য অসত্য বলে অভিযোগ দায়ের করে স্পিকারকে ব্যবস্থা নিতে অনুরোধ করেন বিজেপির সাংসদ বাসুনী স্বরাজ। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু বক্তব্যে স্পিকার ওই সাংসদ রাহুল গান্ধীকে তার বক্তব্যের সপক্ষ তথ্য জমা দেওয়ার নির্দেশ দিতে পারেন। সাংসদ নিজের দাবি প্রতিষ্ঠায় ব্যর্থ হলে তাকে ক্ষমা চাইতে হতে পারে, অথবা স্পিকার চাইলে বিষয়টি স্বাধিকার ভঙ্গ কমিটিতে পাঠাতে পারে। স্পিকার কি সিদ্ধান্ত নেবেন তা তার ব্যক্তিগত বিষয়। সূত্রের মতে, বিরোধী দলনেতা হিসেবে রাহুল প্রথম বক্তব্যে যেভাবে প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় সমালোচনা করেছেন, স্বাধিকার ভঙ্গের নোটিশে গোড়াতেই তার ডারাচারের কৌশল নিতে চাইছে বিজেপি। পাল্টা চাপ বাড়াতে আজ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সংসদে ভুল তথ্য দেওয়ার অভিযোগে সরবরাহ কংগ্রেস সাংসদ মণিকম টেগোর। বিতর্কে প্রধানমন্ত্রী বলেছিলেন, 16টি রাজ্য একা লড়াই কংগ্রেসে ভোট কমে গিয়েছে। সাংসদের মতে ওই দাবি অসত্য। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটক, তেলেঙ্গানায় দলের ভোট বেড়েছে। কংগ্রেসের আমলে সেরাকে হাতিয়ার ও যুদ্ধ বিমান না দেওয়ায় যে অভিযোগ মোদী করেছিলেন তা খণ্ডন করে তিনি বলেন, সে সময় সেনার কাছে জাগুয়ার 29, সুখোই 30 বিভিন্ন আকাশের ক্ষেপণাস্ত্র ছিল। ওই বিতর্কে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বলেছিলেন, প্রধানমন্ত্রী একদিনও ছুটি নেননি। মণিকমের পাল্টা প্রশ্ন, নির্বাচনের প্রচারে যখন প্রধানমন্ত্রী ব্যস্ত থাকে তখন তা কি ধরনের ছুটি হিসেবে গণ্য হয়? দলের তরফে প্রথমে ঘোষণা করা হয়েছিল আগামী রবিবার 7ই জুলাই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নিতে চলেছেন তিনি। কিন্তু বৃহস্পতিবারই জেএমএম নেতা হেমন্ত সোরেন মন্ত্রগুপ্তির শপথ পাঠ করলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণের কাছে। বুধবার সকালে রাজ্যপাল আনুষ্ঠানিকভাবে সরকার গড়ার আমন্ত্রণ জানান হেমন্তকে। তারপরেই জেএমএম নেতা সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, রবিবার হেমন্তের নেতৃত্বে নতুন জোট সরকার শপথ নেবে।
বৃহস্পতিবার দুপুরে ঝাড়খণ্ড প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ ঠাকুর এবং আরজেডি নেতা সত্যেন্দ্র ভক্তকে নিয়ে রাজভবনে গিয়েছিল হেমন্ত। তারপরে দল ও জোটের নেতাদের নিয়ে বৈঠকে বসেন তিনি। সেখানে জানানো হয় বিকেলেই শপথ নেবেন জেএমএম প্রতিষ্ঠাতা শিবু সোরেনের পুত্র। প্রসঙ্গত রবিবার সন্ধ্যায় রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন চম্পই সোরেন। তারপরেই নতুন করে জেএমএম কংগ্রেস আরজেডি জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আবেদন জানান হেমন্ত। জেএমএম পরিষদীয় দলের বৈঠকে গত বুধবার মুখ্যমন্ত্রী চম্পইকে সরিয়ে হেমন্তকে ফেরানোর বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব গৃহীত হয়েছিল বলে দলের একটি সূত্র জানাচ্ছে। ওই সূত্রের দাবি, হেমন্তের এই উদ্যোগে ক্ষোভ প্রকাশ করেন চম্পই। তবে শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত মেনে ইস্তফা দিতে রাজি হয়ে যান সিংভূমের টাইগার। বর্তমানে জেএমএম শীর্ষ পদে রয়েছেন হেমন্তের বাবা শিবু। হেমন্ত দলের কার্যকরী সভাপতি পদে শিবু পুত্রকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবার সুযোগ দেওয়ার বিনিময়ে চম্পইকে নতুন কার্যকরী সভাপতি করা হতে পারে বলে জল্পনা। গত 31 জানুয়ারি ঝাড়খণ্ডের জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় হেমন্তকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি। গ্রেপ্তারির আগে মুখ্যমন্ত্রীতে ইস্তফা দিয়েছেন তিনি। হেমন্তের অনুপস্থিতিতে চম্পইকে মুখ্যমন্ত্রী মনোনীত করেন জেএমএম নেতৃত্ব। 5 মাস রাঁচির বিরসা মুন্ডা জেলে বন্দী থাকার পর গত 28 জুন ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে মুক্তি পেয়েছিলেন হেমন্ত। তারপরে শুরু হয় রাঁচির কুর্সি তার প্রত্যাবর্তনের তৎপরতা। চম্পই গতকাল বৃহস্পতিবার বলেন, মুখ্যমন্ত্রী হেমন্ত গ্রেপ্তার হওয়ার আমাদের তার জায়গায় দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছিল দল। তিনি ফিরে এসেছেন, তাই আমার দায়িত্ব শেষ হলো। প্রসঙ্গত, চলতি বছরের ডিসেম্বর ঝাড়খণ্ডে বিধানসভা ভোট হবার কথা। বিশেষ রাজ্যের মর্যাদা দাবি করে ইতিমধ্যে সরব হয়েছেন বিহার। এবার বিশেষ আর্থিক প্যাকেজ চেয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হলেন কেন্দ্রের শরিক দল টিডিপির নেতা তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাৎপর্যপূর্ণভাবে আজই দিল্লিতে এসে মোদীর সঙ্গে বৈঠক করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডিও। সব মিলিয়ে আর্থিক সাহায্য চেয়ে কেন্দ্রের মুখাপেক্ষী শরিক থেকে বিরোধী সব পক্ষই। অন্ধ্রপ্রদেশের সদ্য ক্ষমতা এসেছে নাইডু। টিডিপি সূত্রের মতে, গত সরকারের ভুল আর্থিক নীতির কারণে রাজকোষে ঘাটতি দেখা দিয়েছে, যা কেন্দ্রের সাহায্য ছাড়া মেটানো সম্ভব নয়। পাশাপাশি রাজ্যের নতুন রাজধানী অমরাবতী গড়ে তোলার জন্য বড় মাপের অর্থ সাহায্য প্রয়োজন বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছে নাইডু। আসন্ন কেন্দ্রীয় বাজেটে অন্ধ্রের জন্য যথেষ্ট অর্থ বরাদ্দ করার অনুরোধ রয়েছে। একই দাবি জানিয়েছে বিহারও। কিন্তু সমস্যা হলো, সরাসরি দুই শরিক দলের রাজ্যকে সাহায্য করা মুশকিল মোদীর পক্ষে। সেক্ষেত্রে অন্য রাজ্যগুলিও আর্থিক সাহায্য চেয়ে আন্দোলনে নামবে। এই পরিস্থিতিতে সরকার ধরে রাখতে শরিক দলের রাজ্যকে মোদী কোন পদে সাহায্য করেন তাই দেখার বিষয়। আগামী শনিবার হায়দ্রাবাদের বৈঠকে বসছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নাইডু ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত। তার আগে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রেবন্ত 2014 সালে অন্ধ্রপ্রদেশে ভেঙে তেলেঙ্গানা হওয়ার সময় নতুন রাজ্যকে যে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র, তা পূরণ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে দ্রুত রূপায়ণের অর্থ সাহায্য চেয়ে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আজ দেখা করবেন দুই মুখ্যমন্ত্রী। রাজ্যের দুই বিধায়কের শপথ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, গতকাল বৃহস্পতিবার তার নিষ্পত্তি করে দিলেন রাজ্যপাল সিপি আনন্দ বোস নিজেই। জানিয়ে দিলেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথ গ্রহণের কোনো বাধা নেই, কারণ ওই দায়িত্ব তিনি দিচ্ছেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের হাতে। তার উপস্থিতিতে বিধানসভাতেই শপথ নিতে পারবেন দুই বিধায়ক। কিন্তু বিধানসভা সূত্রের খবর, আশিস ঘনিষ্ঠ মহলে জানিয়ে এই দায়িত্ব তিনি নিতে চান না। ফলে শপথ গ্রহণ নিয়ে নতুন জটিলতা তৈরির সম্ভাবনা থাকছে। সংবিধান অনুযায়ী ভোটে জেতার পর নবনির্বাচিত বিধায়করা শপথ গ্রহণ করেন রাজ্যপালের উপস্থিতিতে। তিনি কাউকে এই কাজে নিযুক্ত করলে তার উপস্থিতিতেও শপথ গ্রহণ সম্ভব। সেই নিয়ম অনুযায়ী ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিলেন রাজ্যপাল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে জানিয়েছেন, তিনি রাজভবন থেকে কোনো চিঠি পাননি, তাই এ বিষয়ে এখন কিছু বলতে পারবেন না। তবে রাজভবন সূত্রের খবর, গতকাল বৃহস্পতিবার কলকাতায় ফিরে বিকেলেই রাজ্যপাল দুই বিধায়কের শপথের দায়িত্ব ডেপুটি স্পিকারকে দিয়ে দিয়েছে। আজ শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেখানে সায়ন্তিকারা শপথ নিতে পারবেন। লোকসভা নির্বাচনের সঙ্গে এবার রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে বরহনগর এবং ভগবানগোলায় উপনির্বাচন হয়েছে। বরহনগরে জিতেছেন সায়ন্তিকা, ভগবানগোলা থেকে জিতেছেন রায়াত হোসেন সরকার। কিন্তু এখনো তারা বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করতে পারেননি। দীর্ঘদিন ধরে সায়ন্তিকারা দাবি জানিয়ে আসছিলেন, তারা রাজভবন নয় বিধানসভায় শপথ নিতে চান। রাজ্যপাল বিধানসভায় এসে তাদের শপথ করাতে পারেন, অথবা তিনি অন্য কাউকে এই দায়িত্ব দিতে পারেন। স্পিকার বিমানকে এই দায়িত্ব দেওয়া যেতে পারে বলেও জানিয়েছেন তারা। কিন্তু রাজভবনের তরফে এই বিষয়ে অনড় মনোভাব দেখানো হয়েছিল।
রাজ্যপাল দিল্লিতে চলে গিয়েছিলেন। বিধানসভায় ধর্নায় বসেছিলেন শান্তিকারা। পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছিল। এর মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নতুন করে জল ঘোলা শুরু হয়। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে রাজ্যপাল, সেখানে সংবিধান ধরে দেখানো হয়েছে বিধায়কদের শপথ গ্রহণের রাজভবন এবং বিধানসভার কী ভূমিকা। তারপরেও রাজ্যপাল জানিয়েছেন তিনি বিধায়কদের শপথ বাক্য পাঠ করার দায়িত্ব দিচ্ছেন ডেপুটি স্পিকারকে। উল্লেখ্য, বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে জটিলতার মাঝে আজ শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছিলেন স্পিকার। সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, শুক্রবারের অধিবেশন ভেরি স্পেশাল। তার মন্তব্যে কৌতূহল তৈরি হয়েছিল বিধানসভা সূত্রের খবর। শপথ গ্রহণের জটিলতা নিয়ে আইনি পরামর্শে জানা গিয়েছে, রাজ্যপালের হাতে বিধায়কদের শপথ গ্রহণের চাবিকাঠি থাকলেও বিশেষ অধিবেশন ডেকে উপনির্বাচনের জয়ীদের শপথ গ্রহণ করানো যায়। আজ শুক্রবার শেষ পর্যন্ত রাজ্যপালকে বাদ রেখে বিধায়ক হিসেবে শান্তিকাদের শপথ গ্রহণ করানোর পরিকল্পনা হয়েছিল কিনা তা জানা যায়নি। তা যদি হতো তবে ভারতের সংসদীয় রাজনীতির নজরবিহীন ঘটনা ঘটতে পারত। অনেকের মতে তার আগে গতকাল বৃহস্পতিবার রাজ্যপাল ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়ে দেওয়ার সেই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু এখানেও সমস্যা রয়েছে। অতীতে বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জয়ী বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ নিয়ে জট তৈরি হওয়ার পর তৎকালীন রাজ্যপাল শপথ গ্রহণের দায়িত্ব দিয়েছিলেন ডেপুটি স্পিকার আশিসের হাতে, কিন্তু তিনি বেঁকে বসেছিলেন, জানিয়েছিলেন এই দায়িত্ব পালনে তিনি অক্ষম। তখন রাজ্যপাল সিদ্ধান্ত বদল করে বাবুলের শপথের দায়িত্ব দিয়েছেন স্পিকারকে। এক্ষেত্রে তেমন পরিস্থিতি তৈরি হয় কিনা সেটাও দেখার বিষয়। নিয়ম অনুযায়ী আইনসভা সদস্য নির্বাচিত হলে সংশ্লিষ্ট রাজ্যে নির্বাচনী আধিকারিকদের দপ্তর থেকে দুটি পৃথক চিঠি পাঠানো হয় বিধানসভা এবং রাজ্য সরকারের কাছে। ওই চিঠিতে জয়ীদের সম্পর্কে তথ্য জানানো হয় দুই পক্ষকে। এরপরেই সংশ্লিষ্ট রাজ্যের সরকারের পরিষদীয় দপ্তর রাজভবনের চিঠি দিয়ে জয়ীদের শপথ গ্রহণের বিষয়ে উদ্যোগী হতে অনুরোধ করে। সেই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু গোল বাঁধে তারপরেই। নিয়ম অনুযায়ী এরপরে রাজ্যপাল স্পিকারকে শপথ গ্রহণ করানোর দায়িত্ব দিতে পারেন। রাজ্যপাল যদি চান তিনি নিজে বিধায়কের শপথ গ্রহণ করাতে পারেন, নতুবা তার মনোনীত কেউ বিধায়কদের শপথ গ্রহণ করাতে পারে। এই দুইজনের ক্ষেত্রে পরিষদীয় দপ্তর রাজভবনের চিঠি দেননি। তার বদলে স্পিকার রাজভবনের চিঠি দিয়ে দুই বিধায়কের নির্বাচনী হওয়ার কথা জানিয়ে তাদের শপথ গ্রহণ করার অনুরোধ করেন। এরপর রাজভবনের তরফে আলাদা আলাদা করে শান্তিকা ও রায়তকে চিঠি দিয়ে জুন মাসের তৃতীয় সপ্তাহে রাজভবনে গিয়ে শপথ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু দুইজনে পাল্টা রাজভবনকে চিঠি দিয়ে জানিয়েছে তারা রাজভবনে নয়, বিধানসভায় শপথ গ্রহণ করতে চান। চাইলে রাজ্যপাল বিধানসভায় এসে তাদের শপথ বাক্য পাঠ করাতে পারেন, কিন্তু রাজভবন তাতে সাড়া না দেওয়ায় ধর্ণা অবস্থান শুরু করেন দুই হবু বিধায়ক। রাজ্যপাল তার বিবৃতিতে একথা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, নির্ধারিত দিনের বিধায়কদের জন্য রাজভবনে অপেক্ষা করেছিলেন তিনি। তারা না আসায় দুপুরের বিমানে বিশেষ কাজে দিল্লি চলে যায়। গতকাল বৃহস্পতিবার ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়ে নবনির্বাচিত দুই বিধায়ককে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এই ছিল বিশেষ সংবাদ। পরবর্তী বিস্তারিত খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।